সিঁড়ি দিয়ে কেউ যেন উঠে আসছে আমার পিছনে। একটা শীতল নিঃশ্বাস ছুঁয়ে ফেলছে আমাকে। সাহস পেলাম না ঘুরে দেখার। ঘরের দরজাটা খুলতে যাব, হঠাৎ দরজাটা নিজে থেকেই একটা বিশ্রী শব্দ করে খুলে গেল। গলা শুকিয়ে এলো আমার। কোনো মতে ঘরে ঢুকে হনুমান চালিসার ভিডিওটা চালালাম। ভীষণ প্রয়োজন এখনই ওটার। কিন্তু এ কি, বেজেই যাচ্ছে একটার পর একটা ক্যারকেরে শব্দ করা অ্যাড। স্কিপ করার পর আরও একটা অ্যাড। ভাবো তো দেখি একবার, এমনটা হলে অশরীরীকে তাড়ানো যায়? কি ভাবছো তো, এই থ্রিলারল্যান্ডের পাজি লোকগুলো নিজেদের গল্পেই এত এত অ্যাড দিয়ে এ কেমন কথা বলছে এখন? তোমাদের সেই অভিযোগ নিয়েই কথা বলতে এলাম। বিশ্বাস করো, আমাদের কলাকুশলীদের যথাযোগ্য সাম্মানিক দিতে আর তোমাদের আরও ভালো ভালো গল্প শোনাতে অ্যাডগুলো যে খুব প্রয়োজন হয়ে পড়ে। তোমাদের বিব্রত করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। জানি অনেকেই গল্পের মাঝে অ্যাড পেয়ে বিরক্ত হও, কিন্তু আমরা যে নিরুপায়, একটু মানিয়ে নাও না তোমরাও। নমস্কার, আমি স্মিতা। তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। আজকের গল্পের প্রধান চরিত্র রাকিবুল এসেছে বন্ধুর গ্রামে, কিন্তু একটার পর একটা অদ্ভুত অভিজ্ঞতা তাকে জড়িয়ে ফেলছে কোন বিপদের সঙ্গে। দেরি না করে চলো শুনতে থাকি আজকের গল্প, সুমিত মিত্রের লেখা গল্প রুদালি। প্রতিবারের মতোই একটা আবদার, আমরা কিন্তু আরও অনেক গল্প তোমাদের শোনাতে চাই। গল্পগুলো সবার কাছে পৌঁছানোর জন্য লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু করি আজকের গল্প রুদালি। প্রথম কবে কোথায় দেখেছেন? অন্ধকার ঘর, গরম ভাব, টেবিলের ঠিক উপরে একটা বাল্ব, উজ্জ্বল হলুদ আলো, ওপাশে একজন ভদ্রলোক, পুলিশ। বুকের বাম দিকে লেখা হাবিবুর। হাবিবুরের নাকের নিচে হালকা গোঁফ, বয়স ৩৫। কাষ্ঠচক্ষু, অনুভূতিহীন, কিংবা এই বদ্ধ উষ্ণ বিচ্ছিরি ঘামের গন্ধ ছড়ানো ঘরে মানুষের চোখ ওই রকম হয়ে আসে, শুষ্ক। কানে কানে কান্নার সুর এখনো বাজছে যেন। সারা গা কেঁপে উঠল আমার। আমি চোখ বুঝলাম। জানুয়ারির 14 তারিখ। রাকিবুলের ঘুম ভাঙল সকাল সকাল। চোখ না খুলেই সে বুঝতে পারল চারপাশের টিনের দেওয়াল ঘেরা এই কামরায় কেউ একজন হাঁটছে। যে হাঁটছে তার হাতে চুড়ি। রাকিবুল চোখ না খুলেই অনুমান করল এটা শামীমা, জাহিরের বোন। এই গ্রামের নাম তুলসী। রাকিবুল এই গ্রামে এসেছে হপ্তাখানেক হলো। এখনো খুঁজে একটাও তুলসী গাছ পায়নি। জাহির যদিও বলেছিল একসময় প্রচুর ছিল। হিন্দুরা বাস করত, তাদের অধিকাংশই আবার বেশ ধনী ছিল। তা অবশ্য গ্রামের এদিক ওদিক পুরনো বিল্ডিংগুলো দেখলে বোঝা যায়। দেওয়ালে ইট পাথরের কাজ দেখে রাকিবুল বিস্মিত হয়েছে। শুধু ধনী না, বেশ রুচিশীল ছিল তারা। ৭১ গ্রাম ছাড়ল সবাই। শূন্য গ্রামে এসে বসতি গাঁড়ল বেশ কিছু মানুষ। এখন গ্রামে হিন্দু নেই। মসজিদ বানানো হয়েছে দুটো, একটা স্কুল আছে, বাঁশের বেড়ায় ঘেরা, টুলগুলো ভাঙা, একটা পরিত্যক্ত মন্দির। বিদ্যুৎ এখনো এত দূর আসেনি। আমি আপনার চাটা রেখে গেলাম। জাহির কই? শামীমার ডান হাত টিনে রেখে বিছানার পাশে তাকিয়ে জবাব দিল, সকাল সকাল বাড়াইছে আপনার বন্ধু। আপনি তো ঘুমাইতেছিলেন। পুকুরে গেল মাছ আনতে। পুকুরে নেমে মাছ খায় ওই ছোট্ট প্রাণীটা? কি যেন বলো তোমরা ওটাকে?
ওদ। হ্যাঁ, ওটা। মাছ খাইয়ে খাইয়ে জাহির আমায় ওঁদ বানিয়ে ছাড়বে। চা তুমি বানিয়েছ? রাকিবুল চায়ে চুমুক দেয়। শামীমা মুচকি হাসে। জাহিরের থেকে 3-4 বছরের ছোট হবে শামীমা। 17 পা দিয়েছে। ভারী মিষ্টি একটা চেহারা, পরনে 3 পিস ওড়না, খোঁপা করা চুল। এই ঘর থেকে ওই ঘর দৌড়ায় সারা দিন। এত চঞ্চল, চোখ দুটো ভালো হলে কি করতো কে জানে। শামীমা চোখে দেখতে পায় না। তুলসী গ্রামে এই প্রথমবার আসা রাকিবুলের। জাহির প্রায় সময় বলতো, স্বর্গ দেখতে চাইলে এসো। এড়িয়ে গিয়েছে রাকিবুল প্রত্যেকবার। এইবার রাজি না হয়ে পারল না। মিথ্যে বলেনি জাহির। চমৎকার গ্রাম, গাছগাছালি পাকপাখালির রং ভুলতে বসেছিল রাকিবুল। এবারে ফিরে গিয়ে অসংখ্য ছবি এঁকে ফেলবে সে। ঠিক কি ভেবে গ্রামে আসার সময় রং তুলিয়ার কাগজ নিয়ে আসেনি ভেবে পেল না রাকিবুল। শামীমা কাপ নিয়ে টিনে হাত রেখে রেখে পা গুনে গুনে দরজায় পৌঁছালো। বলল, দিদির অ্যালবামটা দেখবেন? দুপুরে জাহির দুটো বড় বড় মাছ নিয়ে এসে ফিরল। রাকিবুল ধমক দিল। মাছ খাইয়ে খাইয়ে মাছের থেকে মন তুলে ফেলছে এই হারামজাদা। জাহিরের বাবা খসখসে স্বরে বললেন, খাও খাও, তোমাদের শহরে এরকম জ্যান্ত মাছ পাবে না। জ্যান্ত টিপে দেখো শরীর, কি যেন দেয় না জাহির, পারমলিন, ওগুলোতে টেস্ট নাই। শামীমা হেসে বলল, আব্বা, ফরমালিন, পারমলিন না। ওই একই জিনিস, টেস্ট নাই। দুপুরে খাওয়ার পর রাকিবুল অ্যালবাম দেখতে বসলো বিছানায়। শামীমা পাশে বসে ধারা বর্ণনা করল প্রত্যেকটা ছবির। কত নম্বরে থামছেন? 13। শামীমা উচ্চস্বরে হেসে ফেলল। হাসির দমকে খোঁপা খুলে যেতে চাইল ওর। দুহাত তুলে পুনরায় খোঁপা করে গলার স্বরে হাসি মিশিয়ে বলল, দিদির চুল ধরে যে টানতাছে সেটা আমার ভাই। দিদি ডান দিকে আর বা দিকে আমার ভাই। আর মাঝখানে এই যে কাছিয়াতে চুল কাটতাছি সেইটা হইলাম আমি। ভাইয়ের লগে কি যে ঝগড়া হয়েছে সেদিন দিদির, আপনারা যে কি কমু, কি যে কাটতাছিল না ভাই। আর আমি সমঝোতা করলুম। আর ছবি তুলছে আমার আব্বা। রাকিবুল হেসে ফেলল। শামীমা আচমকা হাসি থামিয়ে শুকনো চেহারায় ফিসফিস করল, ভাই আসলো নাকি ঘরে? না, তোমাদের চাচা ডাক দিলেন ওকে একটু আগে। ওনার শরীরটা একটু খারাপ। অ্যালবামটা বাই করছে শুনলে আমারে ভাই খুব পেটাবো। রাকিবুল অ্যালবাম বন্ধ করে কিছুক্ষণ শামীমার শুকনো চেহারার দিকে তাকিয়ে রইল। বোনের সঙ্গে শামীমার চেহারার মিল নেই। জাহিরের সঙ্গে আছে বটে, শামীমা একদম আলাদা। ওদিকে ফিরে নাক টানল। রাকিবুল নরম স্বরে বলল, দিদিকে খুব মিস করো তুমি, তাই না? ভারী অদ্ভুত প্রশ্ন, অথচ এই সময়ে প্রশ্নটা বেশ জরুরি। যে কেই বা বলতে যায় আমার কত দুঃখ। শামীমা ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, অ্যালবামখানা দিন, ভাই জানলে আবার রাগ করব। জাহির রাগ করবে সেটা সত্যি। রাকিবুল ভালো করেই জানে দিদি বেঁচে নেই। জাহির ভয়ানক বিরক্ত হয় কখনো দিদির প্রসঙ্গ আসলে। জাহিরের বড় একটা দিদি ছিল এবং ছোটবেলাতেই মারা গিয়েছে, এই তথ্যটা রাকিবুলের জানা হয়েছে ওদের বন্ধুত্বর প্রায় 5 বছর পর। বাইরের দিক থেকে বেশ ঠিকঠাক শক্ত হলেও জাহিরের বুকের কোনো এক প্রকোষ্ঠ ভারী নরম।
ওখানে ছোঁয়া যায় না। ওখানে কাজল থাকে। বোনের নাম ছিল কাজল। যখন গলায় দড়ি দিল দিদি, জহিরের বয়স তখন 15-16। আম গাছের ডালে মায়ের শাড়ি বেঁধে চোখ খুলে জিহ্বা বের করে লটকে থাকা অষ্টাদশী দিদির মৃতদেহর দিকে তাকানোর অনেক অনেক বছর পর্যন্ত জহির শান্তিতে ঘুমায়নি। এখনো আম গাছ এড়িয়ে চলে। তুলসীর মতো এই গ্রামে আম গাছেরও বেশ অভাব। সব মিলিয়ে 20-25টা মাত্র। রাতে রাকিবুলের ঘুম ভাঙল কান্নার শব্দ পেয়ে। জহির পাশে শুয়ে। রাকিবুল হকচকিয়ে ঘুম থেকে উঠে বসল। শীত করছে বড্ড। কাঁথা গায়ে টেনে নিয়ে এসে পুনরায় চোখ বুজে চমকালো। বাড়ির উঠানে কেউ কাঁদছে, নারী কণ্ঠ। রাকিবুল ঠেলা দিল ঘুমন্ত জহিরকে। জহির ঘুমের ঘোরে হুঁ করে একটা শব্দ করে পাশ ফিরল। রাকিবুল আওয়াজ করল, কে? কান্নার শব্দ বন্ধ হলো। ঘরে একটা হ্যারিকেন, সলতে ছোট, নিবু নিবু হয়ে চলছে আগুন। রাকিবুল বিছানা থেকে নেমে সলতে বাড়িয়ে হ্যারিকেন হাতে দরজা খুলল। সমস্ত শরীর কেঁপে গেল ওর। চারপাশে অন্ধকার। অদূরে গাছগাছালির আড়ালে জোনাকি পোকা, ঝিঁঝি পোকার ডাক। বাড়ির উঠানে হাত পা ছড়িয়ে বসে আছেন 4-5 জন রমণী। গায়ে কালো শাড়ি, পরনে টিপ। কাঁদছেন ওরা প্রত্যেকে। সুর করে একটানা কান্না। ভারী অস্বস্তিকর সুর। মাথা ব্যথা করে। হ্যারিকেনের আলোয় এটুকু দেখেই ধপাস করে পড়ল রাকিবুল। সকালে চোখ খুলতে গিয়ে রাকিবুল টের পেল মাথার একপাশে ব্যথা। বিছানায় জহির বসে আছে শুকনো মুখে। কিচ্ছু খায়নি নাকি এখনো? কত বেলা হলো? নাড়াচাড়া দেখে জহির গলা উঁচু করে ডাক দিল, শামিমা, শামিমা। শামিমা হাতড়ে হাতড়ে দরজার কাছে আসতেই জহির চা বানাতে বলল। রাকিবুল জেগেছে। রাত্রে দরজা খুলে ধপাস করে পড়েছে বেচারা মাথা ঘুরে। গ্রামে ডাক্তার একজনই, বয়স হয়েছে ওনার। কবে ডাক্তারি পাশ করেছেন কেউ জানে না, তবে বিপদে আপদে উনি ভরসা। নাম আরাবুল। এই রাত্রে আসতেই যায় না। অনেক বলে কয়ে আনতে হয়েছে। ক্ষত পরীক্ষা করেছেন, এসে শরীর দুর্বল। এক শিশি ওষুধ দিয়েছেন, ওতেই কাজ হবে। কি কি হয়েছিল রে আমার? জহির চোখ পাকালো। বড়সড় ধমক দেওয়ার আগাম প্রস্তুতি। রাকিবুল অপেক্ষা করল। খাওয়া দাওয়া না করলে এই অবস্থাই হবে। তুই তো আমায় থানা পুলিশ দিয়ে মারবি রে। মাথা ঘুরে পড়েছিস রাতে। ঘরের সঙ্গে তো লাগোয়া টয়লেট। শরীর খারাপ লাগলে আমাকে তো ডাকতে পারতিস। নিজে মাতবরি করতে গেলি কেন? হ্যাঁ? রাকিবুল উঠে বসল বিছানায়। মনে করতে চাইল কি হয়েছে। রাত্রে ঘুম ভেঙেছিল ওর একবার। হ্যারিকেন নিয়ে দরজাও খুলেছিল। প্রতি রাত্রেই করে, টয়লেট যাওয়ার প্রয়োজন হয়। গ্রামে সবার টয়লেট বাড়ি থেকে একটু দূরে। কাল রাত্রে অন্য কিছু হয়েছিল। আবার কান্নার আওয়াজ পেল সে। রাকিবুল চমকে উঠল। স্পষ্ট কান্নার আওয়াজ। জহির ভ্রু কুঁচকে বলল, এই কি হয়েছে তোর? বাইরে কে কাঁদছে রে? জহির দরজার দিকে তাকিয়ে বলল, কই? আমি আমি শুনতে পাচ্ছি। রাতেও কেঁদেছিল কয়েকজন মহিলা। কালো শাড়ি পরে মাটিতে বসে কাঁদছিল। এখনো আওয়াজ পাচ্ছি আমি।
উঠোন দেখে আয় তো তুই একবার। জাহির চোখ বড় বড় করে কিছুক্ষণ রাকিবুলের দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠল। উঠান দেখে এসে বলল, তোর শরীর খারাপ লাগছে? আরে না, তুই দেখলি? কই, উঠোনেতে কেউ নেই রাকিবুল? রাকিবুল কপাল কুঁচকে চিৎকার করে উঠল। কানা নাকি রে তুই? বিছানা থেকে লাফ দিয়ে নেমে সে দরজার কাছে পৌঁছাল। উঠানের এক কোণায় হাত পা ছড়িয়ে বসে আছেন 5 জন রমণী। এই তো স্পষ্ট দেখতে পাচ্ছে রাকিবুল। কালো শাড়ি পরা মহিলা, অশ্রু সজল চোখ, রাতের মতন মাটির উপর হাত বুলাতে বুলাতে কান্না করছেন এখনো। রাকিবুল নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। এই মহিলারা কাঁদছে কেন এভাবে? চা নেন। শামীমা হাত বাড়িয়ে চা ধরে রাখলো দরজায়। রাকিবুল উঠানের দিকে তাকিয়ে শামীমার হাত ধরল। কাঁপতে কাঁপতে বলল, শামীমা, শামীমা তুমি দেখতে পাচ্ছ? ওই যে উঠোনে দেখো, মাটিতে বসে কান্না করছে ওরা 5 জন। ওরা কেন কাঁদছে? হ্যাঁ, কেন কাঁদছে ওরা? শামীমা হকচকিয়ে গেল আচমকা রাকিবুলের আচরণে। ডাকলো, ভাইয়া, ভাইয়া। জাহির দৌড়ে এসে রাকিবুলের হাত ধরল, টেনে ঘরে ঢুকিয়ে এনে বিছানায় বসিয়ে বলল, তুই শুয়ে থাক, শুয়ে পড়, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। তোর শরীর ভালো নেই, ঘুমানোর চেষ্টা কর একটু। আব্বা, আব্বা, একটু এ ঘরে এসো তো তুমি, ওর পাশে বসো, আমি বাইরে যাচ্ছি। জাহিরের আব্বা মাথায় হাত বুলিয়ে দিল। রাকিবুলের সারা শরীরে ঘাম দিচ্ছে। জাহিরের আম্মা দৌড়ে পানির বালতি নিয়ে এলেন। আব্বা খেঁকিয়ে উঠলেন, বালতি নিয়ে আইলা কেন? জ্বর টর আইল নাকি? জ্বর নাই, শরীর নরম পোলার, খায় না কিছু। নরম তো হইবই, শাক ডাঁটা দিয়া কিছু রাইতো আজ। শামীমা এক হাতে দরজার এক পাশ ধরে শুকনো মুখে দাঁড়িয়ে রইল। ভয়ানক চমক খেয়েছে সে আজ। রাকিবুল উঠানে কিছু দেখতে পায়, কোনো মহিলা কান্না করে। ওরা আরাবুল ডাক্তার আসলেন না রোগী দেখতে, তবে ওষুধ পাঠালেন আর এক শিশি। 2 শিশি খাওয়ানো লাগবে। জাহিরের চেহারা ফ্যাকাশে হয়ে আসলো আরো। জোর করে বন্ধুকে গ্রামে এনেছে সে, যদি কিছু হয় কাকে কি জবাব দেবে? সারাদিন রাকিবুল ঘুমালো। সন্ধ্যের পর ঘুম ভাঙল ওর। উঠে টলতে টলতে উঠানের দিকে হাঁটা দিল। জাহির দৌড়ে গেল বন্ধুকে ধরতে। শামীমা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সে এক বিচ্ছিরি কাণ্ড। রাকিবুল উঠানে নেমে ঘাড় ঘুরিয়ে বলল, আরে ওরা তো কাঁদতে কাঁদতে ওই দিকে যাচ্ছে রে। আজ্জু, কারা ওরা? কেন কাঁদছে? রাকিবুল আঙুলে ইশারা করল চাচার বাড়ির দিকে। জাহিরের চাচা এনায়েতুদ্দিন বেশ কিছুদিন ধরে অসুস্থ। আজ মারা যান, কাল মারা যান অবস্থা। রাকিবুল ছুটল ওই দিকে। এনায়েতুদ্দিনের বাড়ির উঠানে এসে ধপাস করে পড়ল। জ্ঞান হারিয়েছে বোধ হয়। সমস্ত দিন কিছু খায়নি, শরীর নিতে পারছে না এইটুকু পরিশ্রম। রাকিবুলকে ধরাধরি করে আনা হলো বাসায়। ওই রাত্রেই চাচা মারা গেল। ঠিক মারা গেল বলা চলে না, খুন করা হলো। 2 চোখের ভিতর কিছু একটা গাঁথা হয়েছে পরপর। চোখ ভেদ করে মস্তিষ্ক অবধি পৌঁছে গিয়েছে যেটা। রক্তাক্ত চোখ জোড়ার দিকে তাকিয়ে অনুমান করার উপায় নেই কি দিয়ে গেঁথেছে খুনি। রাত 11টার দিকে কান্নার আওয়াজে ঘুম ভেঙে উঠে হকচকিয়ে রইল রাকিবুল। বিছানার পাশে শামীমা বসে আছে শুকনো মুখে। রাকিবুল ঢোক গিলে বলল, শুনতে পাচ্ছ? কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ? শামীমা শূন্য দৃষ্টি ঘরের কোণায় রেখে মাথা উপর নিচ করল। রাকিবুল পুনরায় চমকালো। কান্নার আওয়াজ
কেউ শুনছে না সেটা যতটা অস্বাভাবিক, কান্নার আওয়াজ কেউ শুনছে সেটা আরো বেশি অস্বাভাবিক মনে হলো তার। শামীমা ফোপাতে ফোপাতে বলল, চাচা মারা গেছে রাইতে, মার্ডার কেস, পুলিশও আসছে, সবাই সবাই চাচার বাড়ি গেছে। আমার আমার একা ডর করে। রাকিবুল স্বস্তি পেল। কান্নাটা উঠান থেকে নয়, চাচার বাড়ি থেকে আসছে। স্বস্তির সঙ্গে রাকিবুল টের পেল প্রচণ্ড খিদেও পেয়েছে তার। শামীমার শুকনো চেহারার দিকে তাকিয়ে ভারী মায়া হলো তার। মাথায় হাত বুলিয়ে দিল রাকিবুল। সারাদিন কিছু খাওয়া হয়নি। বলল, একটু চা মুড়ি আনবে শামীমা? শামীমা ভয়ার্ত চোখে বলল, আমার লোকে আপনি রান্নাঘরে আসেন, আমার একা একা ডর লাগে। রাকিবুল বিছানা ছেড়ে উঠে পড়ল। শামীমা পা টিপে টিপে রান্নাঘরে পৌঁছে হাঁড়ি বসিয়ে দিল চুলায়। হাতড়ে হাতড়ে চুলোর মুখে কাঠ ঠুকিয়ে দেশলাই ঘষে আগুনও জ্বেলে ফেলল চটপট। দারুণ দক্ষ। চাচার বাড়ি বেশি দূরে নয়। কান্নার আওয়াজ ভেসে আসছে ক্ষণে ক্ষণে। রাকিবুল রান্নাঘরে পিঁড়ি নিয়ে বসে বলল, গ্রামে খুন খারাপই হয় তা আমার জানা ছিল না। ভেবেছিলাম এইসব শহুরে পাপ, গ্রামগুলোকে ছোঁয়নি এখনো। পাপের কোনো শহর গ্রাম নেই। কথা ফুরিয়ে গেল। রাকিবুল ভাবতে লাগলো কি করে পরিস্থিতি সহজ করা যায়। মেয়েটা ভয় পাচ্ছে। জাহিরেরও আর একটু আক্কেল হলো না। অন্ধ বোনকে এত বড় বাড়িতে একা রেখে কিভাবে যায়। রাকিবুল ভাবল। হুট করে প্রসঙ্গ পেল একটা। শামীমা, গ্রামে মানুষ বালিশ ছাড়া শোয় না। জাহির বলেছিল তুমি নাকি বালিশে শোও না। ও, আমার কান্ধে অনেক ব্যথা হয় তো, একটু উঁচুতে মাথা রেখা শুইলেই শুরু হয়। অথচ রাকিবুল শুনে এসেছে উল্টো। মায়ের ঘাড় ব্যথা হয় বালিশে শোয়ার পর থেকে। আর কথা খুঁজে পেল না এই মুহূর্তে রাকিবুল। শামীমা চুলোর দিকে মুখ করে বসে রইল। আগুনের কমলা আলোয় শামীমার শুকনো মুখখানায় একরাশ ক্লান্তি। আবার কান্নার শব্দ। রাকিবুল চমকালো। পিঁড়ি থেকে উঠে রান্নাঘরের এক কোণায় সিঁধিয়ে গেল দ্রুত। ফিসফিসিয়ে বলল, শামীমা, শামীমা, ওরা ওরা ফিরে এসেছে শামীমা। ওই যে কাঁদছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনছো? শামীমা ফ্যাঁস ফ্যাঁসে স্বরে বলল, কই, আমি তো কিছু শুনতাছি না, আমি কিছু শুনতাছি না। রাকিবুল কানে আঙুল দিয়ে রান্নাঘরের এক কোণায় খুঁজে রইল। চোখ বুঝেও স্পষ্ট অনুমান করল সে, ওরা এখন বাড়ির উঠানে এসে বসেছে। 5 জন মহিলা, 3 জন বেশ বয়স্কা, কালো শাড়ি পরা, কপালে টিপ। কেমন যেন বিচ্ছিরি একটা সুরে কান্না করে এরা। রাকিবুলের সারা শরীর ঘেমে আসলো ঘামে। মাথা ব্যথা করতে শুরু করলো খুব। টের পেল আবারও জ্ঞান হারাচ্ছে সে। রাত্রে এক মুহূর্তের জন্য চোখ খুলল না রাকিবুল। পানি ছিটানো হলো মুখে। জাহিরের আম্মা উচ্চস্বরে কাঁদলেনও বেশ কয়েকবার। রাত ভারী হলেও কান্নার আওয়াজ শুনে পার্শ্ববর্তী বাড়ির কিছু মহিলা চোখে ঘুম রেখে ছুটে এলো। গ্রামে অভিশাপ লেগেছে বিষয়ক আলোচনায় বেশ রস মাখিয়ে চেহারায় কাঠিন্যতা ধরে রেখে তর্ক বিতর্ক করল তারা উঠানে দাঁড়িয়ে খুব। আজ এ খুন হচ্ছে তো কাল ও জ্ঞান হারাচ্ছে। কঠিন অভিশাপ তো বটেই। জাহিরের আব্বা সমস্যার একমাত্র সমাধান হিসাবে শরীরে শক্তি উৎপাদন করে এমন শাকসবজি আগামীকালও রাঁধার নির্দেশ দিলেন স্ত্রীকে। রাকিবুলের শরীর নরম, শক্ত হলেই সব ঠিক হয়ে যাবে।
জাহির এই রাত্রে বৃদ্ধ আরাবুল ডাক্তারকে প্রায় উঠিয়ে নিয়ে আসলো সাইকেল করে। ডাক্তার আনার উপকার আছে বই কি যেন একটা ঝাঁঝালো শিকড় নাকের নিচে ধরতেই রাকিবুল কাস্তে কাস্তে জ্ঞান ফিরে পেল। উঠে বসে আরাবুল ডাক্তারের দিকে তাকিয়ে অসহায় চোখে সে বলল, আমায় বাঁচান, আমায় বাঁচান। ডাক্তার অভয় দিলেন। কিছু হইবে না রে বাবা, ওষুধ দিচ্ছি। আর রাজ্জুর বাবা কই গেল? শুইনে যাও, পোলারে কালো জিরা খাওয়াও। বাকি রাত রাকিবুল জ্ঞান হারালো না, তবে জ্বর আসলো প্রচুর। কাঁপতে কাঁপতে প্রলাপ বকল সে, শব্দ করে নাকি কান্না কাঁদল। সারা রাত অসুস্থ রাকিবুলের পাশে জেগে থাকলো জাহিরের পুরো পরিবার। ভোর ভোর রাকিবুল ঘুম থেকে উঠে বলল, ওরা কই? জাহির ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করল, ওরা কে? মহিলা, কালো শাড়ি পরা মহিলাগুলো সারা রাত কান্না করলো উঠোনে। ওরা কোথায়? কই গেল ওরা? রাকিবুল জ্বর গায়ে বের হয়ে এলো। সুবহে সাদিক তখন। দূরে আজানের ধ্বনি কানে আসতেই সে দৌড় দিল। জাহির পিছু ছুটল ওর। রাকিবুল দৌড়াতে দৌড়াতে হাততালি দিল। ওই তো ওরা যায়, ওই তো ওরা যায়, ওই তো ওরা যায়। সামনে আঙুল ইশারা করে হাসল। কি বিচ্ছিরি সেই হাসি, গায়ে কাঁটা দিল। জাহির আতঙ্কিত চেহারা নিয়ে ছুটল পেছন পেছন। রাকিবুলের মাথা বোধহয় গিয়েছে। কি জবাব দেবে সে রাকিবুলের বাবা মাকে? রাকিবুল এসে থামল আরাবুল ডাক্তারদের বাড়ির সামনে। তখন সূর্য উঁকি দিচ্ছে পূব আকাশে। উঠানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ধপাস করে বসে পড়ল। রাকিবুলকে শহরে নিয়ে যাওয়া প্রয়োজন। ঘুমন্ত রাকিবুলকে বাড়ি রেখে জাহির ছুটল স্টেশনে। গিয়ে মাথায় বাজ পড়ল। স্ট্রাইক চলছে, বাস গাড়ি চলাচল বন্ধ দিন দুই আগ থেকে। আজ কারা যেন রেল লাইন তুলে ফেলেছে নিশাপুকুরের ওই দিক সহ আরও বেশ কয়েকটা জায়গায়। সবকিছু স্বাভাবিক হতে পাক্কা 1 সপ্তাহ লেগে যাবে। জাহির শুকনো মুখে বাড়ি ফিরল এবং ওই রাত্রেই আরাবুল ডাক্তার খুন হলো। একই রকম খুন। 2 চোখে অনবরত গাঁথা হয়েছে সুচালো কিছু একটা, লম্বা সূচ, লোহার শিক বা ওই রকম কিছু একটা। চোখ ভেদ করে যেটার অগ্রভাগ মস্তিষ্ক অব্দি পৌঁছে গিয়েছে এবং সঙ্গে সঙ্গে মৃত্যু। পুলিশে গিজগিজ করল বাড়িটা। কুলকিনারা কিচ্ছু পেল না খুনের। শুধু এটাই স্পষ্ট হলো যে জাহিরের চাচা এবং আরাবুল ডাক্তার উভয়ের খুনের সঙ্গে কিছু একটা যোগসূত্র রয়েছে। একই পদ্ধতিতে খুন, সম্ভবত অস্ত্রও এক। সকালবেলা রাকিবুলকে সুস্থ মনে হলো একদম। ভয়ে ভয়ে একবার শুধু উঁকি দিল বাইরে। উঠান খালি, একপাশে খড় রাখা কিছু। রাকিবুল স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাত মুখ ধুয়ে চা খেল। সামিমার সঙ্গে খানিকক্ষণ দুষ্টুমিও করল। জাহিরের আব্বা গলা চড়িয়ে স্ত্রীকে বললেন, দেখলা তুমি? পুঁই পাতা পেটে পড়তেই শরীর সন্মনা শক্ত। হুদাই তো মাসা করি নাই, যা করি বুইসা করি। জাহিরকে দেখে মনে হলো যেন অতল সমুদ্রে ডুবছিল সে। কুল পেয়েছে হুট করে।
বুক ভরে শ্বাস নিয়ে ভয়ে ভয়ে বারবার জিজ্ঞেস করল, এই এই তোর তোর শরীর ঠিক লাগছে তো? রাকিবুল বিরক্ত হয়ে ধমক দিল। ঠিক আছে সে, উঠান খালি, মহিলাদের দেখতে পাচ্ছে না, কান্নার আওয়াজ নেই, ঠিক থাকবে না কেন সে? হাজব। সন্ধ্যের পর শামীমা চা নিয়ে ঘরে ঢুকল। দরজা খোলা ছিল। জহির বসে হ্যারিকেনের আলোতে সলতে ঠিক করছিল বিছানার পাশে। বাইরে সন্ধ্যের আবছা অন্ধকার, মরা আলো। শামীমা হাতড়ে হাতড়ে বলল, আপনার চা নেন। রাকিবুল হাত বাড়িয়ে চা নিয়ে চমকালো। শামীমার ঠিক পেছনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। রাকিবুলের হাত কেঁপে উঠল থরথর করে। চায়ের কাপ উল্টে পড়ল বিছানায়। শামীমা শব্দ পেয়ে হকচকিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? জাহির হ্যারিকেন হাতে উঠে দাঁড়ালো। রাকিবুল শামীমার পেছনে তাকিয়ে কাঁপছে। কি হয়েছে ওর? ছুটে এলো জাহির, কাঁধে হাত রেখে বলল, রাকিবুল, হে রাকিবুল, কি হয়েছে তোর? রাকিবুল শামীমার পেছনে আঙুলের ইশারা করে বিড়বিড় করল, ওরা ওরা ঘরের ভিতরে ঢুকছে কেন? আজু, আজু দরজা বন্ধ কর, আজু দরজা বন্ধ কর এক্ষুনি। ওরা ঘরের ভিতরে ঢুকছে কেন? আজু দরজা বন্ধ কর এক্ষুনি। শামীমা ভয়ার্ত চোখে চিৎকার করে টিনে হাত রেখে বসে পড়ল। জাহির বন্ধুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিছানায় শুইয়ে দিল। উঠে দরজাটাও বন্ধ করে দিল। দরজার বাইরে জাহিরের আব্বা আম্মা ধাক্কা দিতে লাগলেন বেশ কয়েকবার। শুনতে চাইলেন কি হয়েছে। জাহির আশ্বস্ত করল ওদের। সারাদিন সুস্থ ছিল, সন্ধ্যের পর আবার অসুখ বেড়েছে। ভারী মুশকিল তো। রাকিবুল চোখ জোড়া কোটর থেকে প্রায় বের করে চিৎকার করে উঠল, ওরা হাঁটছে তোর পাশে। ও আজু, আজু তুই সর, সর ওখান থেকে। এই এই এই, যা 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 এখান থেকে, যা যা। রাকিবুল অনবরত হাত নাড়ালো, যেন কোনো অবাধ্য মাছি তাড়াচ্ছে ভাতের পাত থেকে। মাছি উড়ে যাচ্ছে না। রাকিবুল বিরক্ত হলো খুব। মাথার মধ্যে ভোঁ ভোঁ আওয়াজ করলো বেশ কিছুক্ষণ। 5 জন মহিলা ঘরে ঢুকে পড়েছে। দরজা বন্ধ হওয়ার আগেই কপাল চাপড়ে কাঁদছে জাহিরকে ঘিরে। কেমন বিচ্ছিরি ভয়াবহ সেই কান্নার সুর। দু কানের ছিদ্রে আঙুল ঢুকিয়ে মুহুর্মুহু চিৎকার করলো রাকিবুল। তারপর জ্ঞান হারালো। ঘুম ভাঙল শেষ রাতে। চোখ খোলার আগে কান খাড়া করে রাখল সে। না 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 না, কোনো কান্নার শব্দ নেই। বুক ভরে একটা লম্বা শ্বাস নিয়ে ধীরে ধীরে পাশ ফিরল সে। পাশে হাত দিয়ে দেখল জাহির নেই। পা টিপে টিপে দরজা খুলল। দরজা হতে সোজা অদূরে একটা মাঝারি সাইজের শিরিষ গাছ। বাইরে অন্ধকার খুব বেশি নেই। আধ খাওয়া একখানা চাঁদ উঠেছে পূর্ব দিকে। আবছা ওই মরা আসমানি আলোয় জাহিরকে ঝুলতে দেখা গেল শিরিষ গাছের সব থেকে নিচু ডালের সঙ্গে। গলায় দড়ি ওর। ঝুলন্ত ওই শরীরখানা কি বিচ্ছিরি দেখতে। বমি পেল রাকিবুলের। জাহিরের 2 চোখ দিয়ে রক্ত বের হচ্ছে তখনও। টুপ টুপ টুপ।
শেষবার কবে কোথায় দেখেছেন ওদের? জলের তেষ্টা পেয়েছে আমার, হাত বাঁধা চেয়ারের সঙ্গে। আমার একটু জল খাওয়া দরকার। এই বদ্ধ কামরায় জল খেতে দেবে না ওরা। উত্তর পাওয়ার আশায় তাকিয়ে আছেন হাবিবুর। আমি যদি বলি একটু জল খাবো, বড় সড়ো একটা থাপ্পড় খেয়ে ফেলার প্রচন্ড সম্ভাবনা বিদ্যমান। তাতে গলার শুকনো ভাব বাড়বে, বই কমবে না। আমি পুনরায় চোখ বুঝলাম। জানুয়ারির 14 তারিখ। মেয়েটা কঠিন চোখে তাকিয়ে রইল উঠানে। বিকালবেলা উঠানে সাদা কাফনে মোড়া একটা লাশ। ইমাম সাহেব গাঁই গুঁই করছেন। জানাজা পড়ানো উচিত নয়, আত্মহত্যা মহাপাপ। এই হতভাগা লাশটার জানাজা প্রাপ্য নয়। ইমাম সাহেবের পা চেপে ধরেছেন বৃদ্ধ চাচা। বৃদ্ধ চাচার চোখে জল। মেয়েটা অবাক হয়ে তাকিয়ে রইল। টপ টপ করে অশ্রু ফোঁটা পড়ছে নিচে। কি আশ্চর্য! বৃদ্ধ চাচা শব্দ করে কাঁদছেন। চোখের জল যেমন তেমন জল নয়, পবিত্র জল। এই বৃদ্ধ কেন খরচ করছে ওটা? মেয়েটা শুধুই তাকিয়ে রইল নিশ্চুপ। কেন যেন দরজার একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট মেয়েটির মনে হলো এক্ষুনি এই লাশটা কাফন ছেড়ে উঠে বসবে, চারপাশে তাকিয়ে হতভম্ব হয়ে বলবে, কি সমস্যা এখানে? আমায় সাদা কাপড় পরিয়েছেন কেন? এত মানুষ কেন? দিদি কাফন ছেড়ে উঠল না। ডাক্তার এসছেন একজন দূর থেকে। লাশের পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন তিনিও। পৃথিবীতে এমন অদ্ভুত দৃশ্য মেয়েটা এর আগে কখনো দেখেনি। এই ডাক্তারই তো লিখে দিল যেটা স্পষ্ট লেখা ছিল, অজ্ঞাত ওই মানুষটির সঙ্গে জোরপূর্বক কিচ্ছু হয়নি। দিদি মেয়ে ভালো না। মেয়েটা এদিক ওদিক তাকায়। পুলিশে গিজগিজ করছে বাড়ি। উঠানের এক কোনায় দাঁড়িয়ে থাকা একজন পুলিশের কাছাকাছি গিয়ে দাঁড়ালো মেয়েটা। শার্টের এক কোনা চেপে ধরে টানতে টানতে বলল, আমার কথা শুনবেন আঙ্কেল? পুলিশটা ভারী অবাক হলো। মাথায় হাত বুলিয়ে মেয়েটার মুখের কাছে কান এনে বলল, জি আঙ্কেল, বলুন, শুনবো আমি। মেয়েটা এদিক ওদিক তাকিয়ে ভীত স্বরে ঢোক গিলে বলল, চাচা শীর্ষে দিদির কাপড়। ওনারে বন্দুক করবেন না? পুলিশ থতমত হয়ে লাশের দিকে তাকিয়ে রইল। পুলিশের চোখে জল। মেয়েটার ঘুম হলো না সারা রাত। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করল। কান্নার আওয়াজ শুনল একটু পর দরজার বাইরে। কে কাঁদছে? দরজা খুলে বিতৃষ্ণায় মুখটা কালো হয়ে এলো মেয়েটার। ভাই কাঁদছে। দরজার সামনে একটা শিরীষ গাছ, পাশে একটা আম গাছ। আম গাছের সব থেকে নিচু ডালে মায়ের শাড়ি গলায় বেঁধে ঝুলতে দেখা গেছে গতকাল দিদিকে। ঠিক ঝুলতে নয়, ঝুলিয়ে দিতে দেখেছে মেয়েটা। ভাই ওই আম গাছের দিকে তাকিয়ে কাঁদছে। একটা মানুষ অকারণে কেন কাঁদবে? চোখের জল সস্তা নয়। মেয়েটা নিজেও এক ফোঁটা চোখের জল ফেলেনি এখনো কান্নার সময় নয়। বিছানায় ফেরত আসলো মেয়েটা। পাশ বালিশে গতকাল রাত্রিরেও শোয়া দিদির জায়গাটায় হাত বুলিয়ে বলল, দিদি, বালিশ নিয়ে আর শোবা না তুমি। আমিও শোবো না। ভাই বালিশ চাপা দেয় যে, খুব খুব কষ্ট হয় দিদি। মেয়েটা নিজের মুখের উপর বালিশ চেপে ধরে কিছুক্ষণ রেখে ঘুমিয়ে উঠল। কিছুক্ষণ পর বালিশ ছুঁড়ে ফেলে উঠে বসে হাঁপাতে লাগলো। বড় বড় শ্বাস নিল। কি কষ্ট, কি কষ্ট!
দিদি, দিদি রে, ও দিদি। রাতের সঙ্গে পাল্লা দিয়ে দরজার বাইরে থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ বাড়ল। মেয়েটা চোখ বুঝল, যা দেখার দেখে ফেলেছে। বাকিটা জীবন আর সে চোখে দেখবে না কিচ্ছু। রাখি বল। হাবিবুর ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। চোখ বুঝে আমার বোবা থাকাটা ঠিক সহ্য করতে পারছেন না। আমি বলার চেষ্টা করছি, গুছিয়ে নিচ্ছি ঘটনার টুকরো টুকরো শব্দগুলো। চোখ খুলে চমকে উঠলাম। নাকি কান্না সুর বাজছে কোথাও। কোথায়? গা কেঁপে উঠল আমার। কোন দিক থেকে আসছে ওই আওয়াজ? হকচকিয়ে উঠে চেয়ারে বাঁধা হাত দুটো ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করলাম আমি। হাবিবুর ধমক দিলেন। হাবিবুরের দিকে তাকিয়ে আমার কণ্ঠস্বর দেবে গেল পুরোপুরি। হাবিবুরের চেয়ারের ঠিক পিছনে আবছা অন্ধকারে একজন রমণীর মুখ, কালো শাড়ি পরা, কপালে টিপ। রমণী কাঁদছে। কি বিচ্ছিরি এই সুর! আমার কানে আঙুল দেওয়া দরকার। হাবিবুর ভ্রু কুঁচকে বললেন, জিজ্ঞেস করছি শেষবার কবে দেখেছিস ওদের? আপনার পিছনে ওরা, আপনার পিছনে ওরা। উপরে সরু তারে ঝোলানো হলুদ বাল্ব দুলতে লাগলো অকারণে। হাবিবুর প্রথমে হকচকিয়ে গিয়ে পেছনে ফিরে তাকালেও এখন স্বাভাবিক। চেহারা কঠিন হয়ে আসছে তার। খসখসে স্বরে বললেন, তুই মিথ্যে কিংবা সত্যি যেটাই বলিস, প্রতিটি মার্ডারের জায়গায় একদিন আগে তুই গিয়েছিস। শেষ মার্ডার তো একদম গা ঘেঁষে। মার্ডারগুলোর সঙ্গে আর কোনো যোগসূত্র থাকুক বা না থাকুক, তুই আছিস নির্ঘাত। ফেঁসে যাচ্ছিস। আর জাহিরদের ফ্যামিলি তো ভালো না, ফাইল দেখলাম। এর আগেও ওদের মেয়ে একটা বাজে ঘটনা ঘটিয়েছে। কার না কার সঙ্গে ফষ্টি নষ্টি করে এসে প্রেগনেন্ট হয়ে বাবা তুল্য চাচাকে দোষারোপ করছিল। পুরনো কেস। তুই তো ভালো করে জড়িয়ে যাচ্ছিস। নিজেকে বাঁচাতে পারবি? টাকা পয়সা কেমন আছে? রমণীর সংখ্যা বেড়েছে, কান্নার আওয়াজও। কান লাল হয়ে আসছে আমার। রমণীদের কেউ দেওয়ালে বাড়ি দিয়ে কাঁদছে, কেউ মেঝেতে বসে পড়েছে হাত পা জড়িয়ে, বুক চাপড়ে কাঁদছে ওরা। টেবিলের চারপাশে একটা বিশেষ ছন্দে ঘুরছে সবাই। সারা গায়ে ঘাম দিচ্ছে আমার জ্ঞান হারাচ্ছে। আমি চোখ বুঝলাম। দরজা বন্ধ হতেই কান্নার আওয়াজ বন্ধ হলো। ভয়ে ভয়ে চোখ খুলে তাকালাম চারপাশে। কই, কেউ তো নেই। আমি আর হাবিবুর শুধু বুকে আটকে রাখা দম ছাড়লাম। ঘরে অসহ্য নীরবতা। হুট করে এই নীরবতা আমার কান জোড়াও সহ্য করলো না। চিচি করে উঠল হঠাৎ। হাবিবুর কপাল কুঁচকে বললেন, কে? স্যার, একজন ওনার সঙ্গে দেখা করতে এসেছে, খুব জরুরি। এটা দেখাশোনা করার জায়গা? সরি স্যার, আমরা বলেছি ওনাকে, উনি তারপরেও জোর করছেন। বলছেন খুব জরুরি, অনেক দূর থেকে আসছেন, আর বলছেন মার্ডারগুলো কে করেছে তিনি জানেন। হাবিবুর লাফিয়ে চেয়ার ছেড়ে উঠে দরজা খুলে দিলেন।
চেয়ারে ফেরত এসে বললেন, সত্যি কতটুকু তুই বলছিস প্রমাণ হয়ে যাবে, ধৈর্য ধর। আমি দরজার দিকে তাকিয়ে রইলাম। একটা মেয়ে ঢুকলো, দরজাটা বন্ধ করে দিল খিলিটে। শামিমা, পরনে 3 পিস, ওড়না, হাতে চুড়ি, চুল খোঁপা করা। আমি বিস্ফারিত চোখে তাকালাম। হাবিবুর হতভম্ব হলেন। এই মেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করার সাহস কি করে পায়? চেয়ার ছেড়ে উঠে ধমক দিলেন তিনি। এই মেয়ে, দরজা বন্ধ করার অনুমতি দিয়েছি আমি তোমায়? ওই একটা মুহূর্ত শুধু। শামিমা ক্ষিপ্র গতিতে চুলের খোঁপায় হাত দিল। খোঁপায় গাঁথা চিকন সুচালো জিনিসটায় নরম আঙুল পেঁচিয়ে সর্বশক্তিতে হাবিবুরের ডান চোখে গাঁথল। ভয়াবহ চিৎকার করে টেবিলের উপর ধপাস করে পড়ল। হাবিবুরের বিশাল শরীরখানা। শামিমার ওজন হালকা। এক লাফে টেবিলের উপর উঠে বুকের উপর বসে বাম চোখে গাঁথল সুচালো কাটা। পরপর কয়েকবার। এত এত দ্রুত ঘটনাটা ঘটল, আমি হাঁ করে রইলাম। শামিমার চুল খোলা, উপরে হলুদ বাল্ব জ্বলছে। ফিনকি মেরে রক্ত ছড়িয়ে পড়ল টেবিলের এই দিক ওদিক। থানার সমস্ত পুলিশ একত্র হয়ে দরজায় লাথি দিচ্ছে। মিনিট খানেক পরেই ভেঙে ফেলবে। হাবিবুরের শূন্যে হাত পা ছোঁড়াছুড়ি বন্ধ হতেই শামিমা থামল, মুখটা তুলে আমার দিকে চাইল। আমি শ্বাস নিতেও ভুলে গিয়েছি ততক্ষণে। ঢোক গিলছি পরপর। তৃষ্ণায় আমার ছাতি ফেটে যাচ্ছে। শামিমা লাঠি দিয়ে টেবিল থেকে রক্তাক্ত লাশটা ফেলে দিয়ে হাবিবুরের চেয়ারে বসে দরজায় তাকালো। দরজা নড়ছে। আর অল্প কিছু মুহূর্ত। কেন কেন শামিমা, কেন? ফ্যাস ফ্যাসে স্বর সমেত এই 3টে শুষ্ক শব্দ বের হলো আমার গলা দিয়ে। শামিমার চোখ জুড়ে ক্লান্তি। এক হাত টেবিলে পেতে মাথা রাখলো সেই হাতে। পাশে খোঁপায় বাঁধার রক্তাক্ত কাঁটা। তার অগ্রভাগ আঠালো, লাল। ফুঁপিয়ে কান্নার শব্দ শুনতে পেলাম আমি। শামিমা কাঁদছে। শরীর থরথর করে কাঁপতে লাগলো ওর। খোলা চুলগুলো লেপ্টে রইল টেবিলের উপর রাখা ওর হাতে। শামিমা কান্না ভেজা স্বরে গাইল সুর করে কিছু একটা, স্পষ্ট নয়। অশ্রু সজল চোখে আমি কান পাতলাম টেবিলে। মাগো আমার শোলক বলা কাজলা দিদি পরপর তুমুল ধাক্কায় দরজা ভেঙে আসছে প্রায়। আমার খুব ইচ্ছে হলো দরজা ভাঙার আগে টেবিলে মাথা পেতে শোয়া এই মেয়েটির কাঁধে একটু একটু যদি হাত রাখা যেত। নিখুঁত একটা দুঃখী মানুষ, আমার যে কখনো ছোঁয়াই হয়নি। শুনছিলে সুমিত মিত্রের কলমে রুদালি। গল্প পাঠে ছিল রণদীপ এবং রক্তিম। অন্যান্য চরিত্রে রক্তিম, বর্ণিশা, দিগন্তিকা, ঋদ্ধি, ইন্দ্রনীল এবং অভ্র।
শব্দগ্রহণ ও আবহ তৈরি করেছে শুভজিৎ, সহযোগিতায় ছিল লিও, নির্দেশনায় ছিলাম আমি স্মিতা, আর এই পোস্টারটি বানাতে সাহায্য করেছে রণদীপ। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? লিখে জানিও কমেন্ট বক্সে। আমাদের গল্পগুলো যদি তোমাদের সুন্দর একটা মুহূর্ত উপহার দেয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আবার আমরা আসছি খুব তাড়াতাড়ি অন্য একটা গল্পকে সঙ্গে নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, ভয়ে থেকো।